রিদির জন্য আমার খুব টেনশন হয় রে। রিদির ঘুমন্ত মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে বলল, কি টেনশন মা? মেয়েটার ভবিষ্যৎ কি হবে রে? না পাচ্ছে বাবাকে, না পাচ্ছে মাকে। কিছুক্ষণ আগেও মেয়েটা তার মা বাবার জন্য কান্নাকাটি করে ঘুমিয়েছে, মায়ের কাছে যাবে বলছিল। এভাবে আর কতদিন তাকে বুঝিয়ে রাখবো বল? যতদিন অবধি আমি তার জন্য মা খুঁজে না পাই ততদিন অবধি মা, তাকে নিয়ে তুমি অযথা চিন্তা করো না, আমি রিদিকে সামলে রাখবো। নাজনীন বেগমকে আর কিছু বলার সুযোগ দিল না রূপল। ঘুমন্ত রিদিকে কোলে নিয়ে সে তার রুমে চলে এলো। বিছানায় রিদিকে শুইয়ে দিয়ে রূপল যেই না বিছানা ছেড়ে উঠতে যাবে, অমনি রিদি রূপলের হাত টেনে ধরল। অবাক হয়ে রূপল পিছু ফিরে দেখলো রিদি ঘুম থেকে উঠে গেছে, চোখে তার জল। শুকনো মুখে রিদি অশ্রুসিক্ত গলায় রূপলকে বলল, আমি মায়ের কাছে যাব বাবা। বাবাও আমাকে ছেড়ে চলে গেলে, এখন মাও চলে গেল, তারা কেউ আমাকে ভালোবাসে না বলো। রূপল তার আবেগকে ধরে রাখতে পারল না, চোখে জল নিয়ে সে রিদিকে জড়িয়ে ধরল, ভরাট গলায় বলল, কেউ তোমাকে ভালোবাসে না, এটা সব তোমার মনের ভুল রিদি। তুমি এত মিষ্টি একটা মেয়ে, তোমাকে ভালো না বেশি কি থাকা যায় বলো? আমি থাকতে তোমার বাবার প্রয়োজন কেন মা? তোমার বাবা মা সব আমি। কি রাইট বলছি তো আমি? ফুপিয়ে কেঁদে রিদি বলল, তাহলে কি সত্যি সত্যি আমার মা আমাকে ছেড়ে চলে গেছে বাবা? নিরুত্তর রূপল। মন তো চাইছিল রিদিকে সব সত্যি বলে দিতে, তবে ছোট্ট রিদি নাচুক মন তার, মানতে পারবে না সে তার জীবনের এই তিক্ত সত্যি। তাই খামোশ খেয়ে গেল রূপল। শুধু নির্বাক গলায় রিদিকে বলল, তুমি যদি সত্যি আমাকে বাবা মনে করে থাকো তাহলে আমার উপর ভরসা রাখবে, বিশ্বাস রাখবে, আমার সব কথা মেনে নেবে। আমি এখন তোমার মা বাবার প্রসঙ্গে কিছু বলতে চাই মা, শুধু এতটুকুই বলতে চাই, আমি তোমার বাবা, আমি তোমার মা। তোমার জীবনের প্রতিটা মুহূর্তে আমাকে পাশে পাবে। তোমার এই বাবা তোমাকে কখনো ছেড়ে যাবে না। কথা শেষ করতেই রূপল খেয়াল করলো রিদি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। রিদির সেই ঘুমকে আর ভাঙাতে চাইল না রূপল, জায়গা থেকেও উঠল না সে। রিদিকে বুকে জড়িয়ে ধরে প্রায় ঘন্টাখানিক কাটিয়ে দিল। অফিস থেকে রূপলের বাবা বাড়ি ফিরতেই রূপল এবং তার পরিবার মিলে পিয়াসার রিসেপশন সম্পর্কিত ব্যাপারে আলোচনায় ব্যস্ত হয়ে গেল। রাত তখন 2টোর কাছাকাছি প্রায়। কিছুতেই যেন চোখে ঘুম লাগছিল না রূপলের। রিদিকে নিয়ে টেনশনের পাশাপাশি সে নিহারিকার বিয়ে নিয়েও গভীর টেনশনে আছে। যে কোনো ভাবেই হোক নিহারিকার বিয়ে ভাঙতে হবে তার, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। পাশ থেকে উঠে গেল রূপল। রূপলদের বাড়ির পাশের বাড়িটাই হলো রূপলের চাচার। এই মাঝরাতেই সে সজল এবং শাকিলের কাঁচা ঘুম ভাঙিয়ে বাইক চেপে চলে এলো সোজা উজ্জ্বলের বাড়ির সামনে। ঘুমে লকলকিয়ে পড়ে যাচ্ছিল শাকিল এবং সজল। বাইক চালানোটাই তাদের জন্য রিস্কি হয়ে গিয়েছিল। রূপলের হুমকি ধমকি খেয়ে যদিও দুজন সোজা হয়ে বসেছিল, তবে কিছুক্ষণ পরপর আবার হেলে দুলে পড়ছিল। উজ্জ্বলের বাড়ির মেইন গেটের সামনে বাইক পার্ক করে রূপল নাইট গার্ডদের মতো ঘুরছিল বাড়ির আশেপাশে। শকুনের দৃষ্টি তার। রূপলের এসব পাগলাটে কাজকর্ম দেখে রাগে ফুঁসছিল সজল এবং শাকিল। দুজনেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বুকের উপর হাত গুটিয়ে। রূপলের দিকে তেজি দৃষ্টি নিক্ষেপ করে শাকিল সজলকে বলল, আমাদের বংশের মধ্যে হঠাৎ করেই এমন পাগল ছাগল উৎপাদন হবে কে জানতো? আমার বড় চাচার সুখ শেষ, হ্যারে তো তালাফি করার দরকার। রাত বিদাইতে যে হারে পাগলামি শুরু করছে। আমার তো কিছু সুবিধা লাগছে না শাকিল ভাই, এইখানে চুরি ডাকাতি করতে এলো না তো? হোয়াট চুরি ডাকাতি? যদি তা নাই হয় তাহলে ভাইয়া এই গভীর রাতে আমাদের নিয়ে এখানে এলো কেন? দেখ দেখ, বাড়িটাকে এমন ভাবে দেখছে যেন চোখ দিয়ে পরিমাপ করছে বাড়িতে কি কি আছে। আমি বাপু চুরি ডাকাতি করতে পারবো না। কথাগুলো বলে সজল দম নেওয়ার সময়ও পেল না। এর মধ্যেই রূপল বাড়ির মেইন গেট পেয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গেই মুখে হাত চলে গেল শাকিল এবং সজলের। বিস্ফোরিত দৃষ্টিতে শাকিল সজলের দিকে তাকালো, বলল, আইলা সত্যি সত্যি চুরি করবেন নাকি? আতঙ্কিত গলায় সজল বলল, পালা শাকিল পালা, ভাইকে কোনোভাবেই ফলো করা যাবে না। ভুলে যাস না আমাদের দুইজনের কিন্তু গার্লফ্রেন্ড আছে। তারা যদি চুরি চামারির বিষয়ে কিছু জানতে পারে পাক্কা ব্রেকআপ করে দিবে। বহু কষ্টে তোর ভাবিরে পটাইছি আমি।
বলেই দুজন রাস্তার দুদিকে দৌড় দিল। পিছু ফিরে আবারও দুজন একই জায়গায় ফিরে এলো। দুজন দুজনের দিকে তাকিয়ে মৃদু চিৎকার করে বলল, চোর হলেও আমাদের ভাই তো, তাকে একা ফেলে কিভাবে পালাই আমরা। অমনি রূপল বাড়ির গেট টপকে বাড়ির বাইরে বের হয়ে এলো। হাত দুটো ছেড়ে সে ক্রূর হেসে সচল এবং শাকিলের দিকে হেঁটে এলো। তার ভাবসাব দেখে মনে হলো মনের মতো কোনো এক কাজ করে এসেছে সে। বাহিরে বেশ ভালোভাবে আত্মতৃপ্তি প্রকাশ করছে। দোকদম বাড়িয়ে সজল রূপলের দিকে এগিয়ে গেল। হতবাক গলায় প্রশ্ন ছুড়ল, কি চুরি করলেন ভাই? অমনি সজলের গালে কষিয়ে এক চড় পড়ল। গালে হাত দিয়ে সজল আক্রমণাত্মক রূপলের দিকে তাকিয়ে রইল। রূপলের চোখের গরমে সিদ্ধ হওয়ার চেয়ে ভালো বরং দোকদম পিছিয়ে যাওয়া। হুড়োহুড়ি করে সজল শাকিলের পাশে এসে দাঁড়ালো। ভীতু হয়ে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে তাকিয়ে সে ঠাস করে শাকিলের গালে চড় মেরে বসল। কাঁদো কাঁদো গলায় বলল, তুই কেন বাদ থাকবি? চোর তো তুইও, ভাইকে বলেছিলি। গালে হাত দিয়ে শাকিল ভ্যাবাচেকা খেয়ে সজলের দিকে তাকিয়ে রইল। কি হলো না হলো সব তার মাথার উপর দিয়ে গেল। তখনই তেড়ে এলো রূপল দুই আসামির দিকে। চোয়াল উঁচিয়ে দুজনের দিকে প্রশ্ন ছুড়ল, কি বললি? আমি চুরি করতে গেছিলাম ওই বাড়িতে? আমাকে দেখতে তোর চোর মনে হয়? আঙ্গুল দিয়ে শাকিল সজলকে দেখিয়ে ভীতিকর গলায় বলল, আমি না ভাই, সজল বলছে তুমি নাকি চুরি করতে ওই বাড়িতে ঢুকেছো। এই শাকিল, একদম মিথ্যা বলবি না। আমরা দুইজন মিলেমিশেই কিন্তু বলেছিলাম ভাইয়া চুরি করতে গেছে। দুজনের মধ্যে বেশ তর্কাতর্কি শুরু হয়ে গেল। দুজনের দিকে ফিরে তাকাতে তাকাতে রূপলের ঘাড় ব্যথা হয়ে গেল। শেষমেশ বিরক্ত হয়ে গেল রূপল। চোয়াল উঁচিয়ে সে দুজনের কান টেনে ধরল। গজগজিয়ে বলল, এই স্টপ! উজ্জ্বলের বাইকের হাওয়া পাঞ্চার করতে গিয়েছিলাম আমি, চুরি করতে নয়। ভ্যাবাচেকা খেয়ে সজল ও শাকিল তাকিয়ে রইল হিংসাত্মক রূপলের দিকে। নির্বাক চাহনি তাদের। রূপলের বাচ্চা সুলভ কাজকর্ম তাদের রীতিমতো অবাক করে দিল। তড়িঘড়ি করে কান দুটো ছেড়ে দিল রূপল। তরতরিয়ে হেঁটে বাইকে উঠে বসল। তখনই সজল দুকদম বাড়িয়ে রূপলের দিকে এগিয়ে গেল। কৌতূহলী গলায় প্রশ্ন ছুড়ল, আর ইউ শিওর ভাই, বাইকের হাওয়া পাংচার করার জন্য তুমি এত রাত বিরাতে আমাদের ঘুমের 12টা বাজিয়ে ঘাট ধরে চেপে এনেছো? বাইকের স্টিয়ারিং এ হাত রাখলো রূপল। রাগে ফুসফুস করে বলল, না, এসেছিলাম চাশমিশ উজ্জ্বলের ক্লাস নিতে, বাট পরে মনে হলো এখন ডিরেক্টলি তার সাথে লাগাটা ঠিক হবে না। আর তখনই সামনে তার বাইকটা পড়লো, তাই পাংচার করে এলাম। কিছু না কিছু তো একটা করতেই হতো। বেশ বিরক্ত ভরা গলায় সজল পুনরায় প্রশ্ন ছুড়ল, আরে ক্রেজি ভাই, এসব করার রিজন কি? প্রত্যুত্তরে মৌন রইল রূপল। গায়ের সমস্ত শক্তি দ্বারা বাইকের স্টিয়ারিংটা ঘোরাতে লাগলো। হাতের রগগুলো ফুলে ফেপে উঠছিল তার। রাগে ক্ষোভে মাথা গরম হয়ে যাচ্ছিল। সজল তাকে প্রশ্ন করছে। ছোট হয়ে বড় ভাইকে প্রশ্ন করা। দাঁতে দাঁত চেপে এসে তিরিক্ষিপূর্ণ গলায় সজলকে বলল, তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই কাকে প্রশ্ন করছিস। কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ, হারি আপ। আগ্রাসী হয়ে উঠল সজল। জেদ দেখালো বেশ। একরোখা গলায় বলল, না, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দিবে, দেন আমরা গাড়িতে উঠবো। এর আগে আমরা এইখান থেকে এক পাও নড়ব না। রূপলও তার জেগে অনড় রইল। সজলের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। শক্ত গলায় বলল, ওকে, তোরা তাহলে এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাক। আর একটু পর যখন টহল পুলিশরা এসে দুইটাকে কান ধরে হাজতে নিয়ে যাবে তখন ভালো হবে। তখন কিন্তু এসবের মাঝে আমাকে জড়াবি না, একদম না। আমি তখন তোদের ভাই বলে পরিচয় দেব না। এই বলে রূপল বাইক স্টার্ট করে দিল। অমনি সজল ও শাকিল পেছন থেকে রূপলকে ডাকতে শুরু করলো। দুজনেই ভয় পেয়ে গেল। ছুটে চলল বাইকের পিছনে। মৃদু আওয়াজে বলল, হেই ভাইয়া, প্লিজ স্টপ, আমরা আসছি তো। বাইক থামিয়ে দিল রূপল। পিছু ফিরে তাকালো সজল ও শাকিলের দিকে। গরম মেজাজ নিয়ে দুজনকে শাসিয়ে বলল, কোনো কোয়েশ্চেন করতে পারবি না। যদি অ্যাগ্রি হোস তো তবেই আমি তোদের বাইকে তুলবো, এর আগে নয়। ভালো করে ভেবে দেখ কি করবি। সজল হাঁ করে কিছু বলার পূর্বেই শাকিল অস্থির হয়ে উঠল। অনর্গল গলায় বলতে লাগলো, ওকে ভাইয়া, আমার এগ্রি। তুমি আমাদের বড় ভাই, হুটহাট আমার তোমার উপর প্রশ্ন তুলতে পারি না। তবে আমরা জানি তুমি যা
করো, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো রিজন থাকে। এবার এই কারণটা না হয় আমরাই জানলাম। সজলের কথায় খুশি হলো রূপল। রাগকে যথেষ্ট নিয়ন্ত্রণে এনে গলা ঝেড়ে বলল, গুড, আই লাইক ইট। এবার উঠে পড় তাহলে। হুড়মুড়িয়ে দুজন বাইকে উঠে বসলো। রূপলও হাই স্পিডে বাইক ছেড়ে দিল। রূপলকে খুশি করার জন্য শাকিল দু একটা মন গড়া কথা বললেও তা মানতে পারছিল না সজল। চুপচাপ থেকে সে মনে মনে বিড়বিড় করে বলল, ভাইয়া নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে আমাদের থেকে। আমি যতটা আন্দাজ করতে পারছি, নিহারিকা আপুর সাথে কোনো না কোনো চক্কর চলছে ভাইয়া। সেই জন্যই আপুর বিয়ে ভাঙতে ভাইয়া এমন উঠে পড়ে লেগেছে। যাই হোক, লেটস সি জল কতদূর গড়ায়। মিনিট 10 মধ্যে রূপল বাড়ি পৌঁছে গেল। বাইকের চাবি হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। ঘামে ভেজা শার্টটিকে গা থেকে খুলল। শরীরটা বেশ ক্লান্ত লাগছে তার। উন্মুক্ত শরীর নিয়ে সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। ঈষৎ ঝুঁকে ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। অতি নিখুঁতভাবে নিজেকে পর্যবেক্ষণ করলো। দাড়িগুলো একটু বেশি বড় হয়ে গেছে তার। ছোট করা প্রয়োজন, একদম উজ্জ্বলের মতো। প্রয়োজনে ক্লিন শেভ করবে, তাহলে তাকে দেখতে উজ্জ্বলের চেয়েও বেশি ফর্সা দেখাবে। যদিও সে উজ্জ্বলের চেয়েও ফর্সা। লম্বায় উজ্জ্বলের চেয়েও 2 ইঞ্চি লম্বা রূপল। 5 ফিট 7 ইঞ্চি তো হবেই। তবে বেশি কিছু না। রূপল আগের মতো কুল গেটআপে ফিরে এলেই উজ্জ্বল তার কাছে পাত্তা পাবে না। এসব ভাবতে ভাবতে চোখে মুখে পানি ছিটালো রূপল। আচ্ছন্ন দৃষ্টিতে আয়নায় দৃষ্টি নিবদ্ধ করলো। গম্ভীর গলায় বলল, আই ডোন্ট নো আমি কেন উজ্জ্বলের সাথে নিজেকে এতটা কম্পেয়ার করছি, কেন আমি তাকে নিয়ে এতটা জেলাস ফিল করছি, কেন নিহুর সাথে উজ্জ্বলকে মেনে নিতে পারছি না, কেন এত পাগলামি করছি। এটা কি আদৌ প্রেম নাকি ভালো লাগা তাও জানি না। তবে আমি এতটুকু জানি, কিছুতেই নিহুকে অন্য কারোর হতে দেব না। ফার্স্ট টাইম যদিও আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, তবে এইবার করিনি। যে নিখাদ মনের মানুষটিকে চিনতে আমার এক চুল পরিমাণ ভুল হয়নি, সেই মানুষটিকে আমি কোনোভাবেই হারাতে দেব না। এর নাম যদি ভালোবাসা হয়, হ্যাঁ আমি ভালোবাসি তাকে। যাকে আমি ভালোবাসি তাকে আমি যতটা সম্ভব আগলে রাখার চেষ্টা করব। নিজের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তাকে আটকে রাখবো। আর এটা হলো আমার নিজের কাছে নিজের ওয়াদা। ওয়াশরুম থেকে বের হয়ে এলো রূপল। শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘুমের মধ্যে রিদি নড়েচড়ে উঠতেই রূপল রিদিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। শপিং করতে এসেও কোনো কিছুতে মন লাগছিল না নিহারিকার। মনমরা হয়ে সে পিয়াসা এবং নিহালের সাথে পিছু পিছু ঘুরছিল। এই দোকান থেকে সেই দোকানে মনে হচ্ছে যেন ঠেকায় পড়ে সে শপিং করতে এসেছে। মন আটকে আছে তার অন্য কোথাও। কোনো লেহেঙ্গায় যেন তার পছন্দ হচ্ছে না। পিয়াসা যা পছন্দ করে দিচ্ছে তাও তার পছন্দ হচ্ছে না, হাত থেকে ফেলে দিচ্ছে। বিষয়টা নোটিস করলো নিহাল। কৌতূহলী গলায় নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল, কি রে, কি হয়েছে তোর? মন মরা দেখাচ্ছে কেন তোকে? পরিস্থিতি সামলাতে নিহারিকা জোরপূর্বক হাসলো। হুড়মুড়িয়ে বলল, কোথায় মনমরা দেখাচ্ছে ভাইয়া? আসলে কোনো কালেকশনই পছন্দ হচ্ছে না আজ, তাই হয়তো এমন দেখাচ্ছে। ভ্রু যুগল উচালো নিহাল। সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ল। শিওর? আড়ষ্ঠ গলায় নিহারিকা বলল, হ্যাঁ শিওর। নিহারিকার মুখের কথাই বিশ্বাস করতে পারছিল না নিহাল। নিহারিকার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল নিহারিকা মিথ্যা বলছে। তবে এই মুহূর্তে নিহারিকাকে ঘাটাতে চাইল না নিহাল। সন্দেহ নিয়ে নিহারিকার পাশ থেকে সরে এলো। ইতিমধ্যেই নিহারিকার নজর গেল পিয়াসার পছন্দ করা খয়েরি রঙের লেহেঙ্গাটির দিকে। সঙ্গে সঙ্গে সে উত্তেজিত গলায় বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে ভাবি। তৎক্ষণাৎ পিয়াসার রাগী দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। নিহারিকার প্রতি ক্ষোভ জমলো। খরতর গলায় বলল, এটা তো আমি আমার জন্য পছন্দ করেছি নিহারিকা। রিসেপশনে আমি এটা পরবো। তাছাড়া এই রংটা তোমাকে মানাবে না, তুমি অন্য কিছু দেখো। এই রংটিতেই তাকে বেশি মানাবে পিয়াসা, তোর থেকেও বেশি। সৌন্দর্যের বুঝিস কি তুই? কথাগুলো বলেই রূপল আচমকা নিহারিকার পাশে এসে দাঁড়ালো। রূপলের উপস্থিতি সবাইকে অবাক করে দিল। রূপলকে দেখে পিয়াসা যতটা না অবাক হলো, এর চেয়েও বেশি রেগে গেল। রূপলের কথায় সে ইনসাল্টেড ফিল করলো। ছ্যাট করে তার গায়ে যেন আগুনের ছ্যাঁকা লেগে গেল। চোখ রাঙিয়ে সে রূপলের দিকে তাকালো। প্রশ্ন ছুড়ল, তুমি এখানে কি করছো ভাইয়া? একটা কাজে এসেছি। বাই দ্য ওয়ে,
দুজনেরই যেহেতু একই লেহেঙ্গা পছন্দ হয়েছে, আই থিঙ্ক একই কালার একই ডিজাইনের দুটো লেহেঙ্গা নিয়ে নে তোরা, যদি জিজু চায় তো। রূপলের কথা শুনে পিয়াসার মাথা গরম হয়ে গেল। মানতে পারল না রূপলের সিদ্ধান্ত। রাগী গলায় সে কিছু বলার পূর্বেই নিহাল পাশ থেকে বলে উঠল, আরে ভাই, আমি চাইবোটা কি? আমি তো চাই দুজনে এরকম লেহেঙ্গা পরুক, এতে আমার কোনো আপত্তি নেই। অমনি পিয়াসা গরম চোখে পাশ ফিরে নিহালের দিকে তাকালো। জেদ দেখিয়ে বেশ ঝাঝালো গলায় বলল, আমি এই লেহেঙ্গা পরবো না, এটা আপনি আপনার বোনের জন্যই নিয়ে নিন। রাগে গজগজ করে পিয়াসা জায়গা থেকে প্রস্থান নিল। অমনি নিহারিকা পেছন থেকে পিয়াসার হাত টেনে ধরল, কাতর গলায় বলল, স্টপ ভাবি, তোমার পছন্দ করার লেহেঙ্গাটা আমি কিভাবে পরবো বলো? লেহেঙ্গাটা হঠাৎ পছন্দ হয়ে গিয়েছিল, তাই হুট করে বলে ফেলেছিলাম। তুমি বরং এই লেহেঙ্গাটাই নাও, আমি অন্য কিছু দেখছি। নিহারিকার হাতটি ছেড়ে ফেলে দিল পিয়াসা। দাঁতে দাঁত চেপে বলল, উফু, আমি ওই লেহেঙ্গাটা ছুঁয়েও দেখবো না, তুমিই নিয়ে নাও ওটা। আমি এর চেয়েও সুন্দর ও গর্জিয়াস লেহেঙ্গা নেব। ওকে, যা যা, তোকে কেউ রিকোয়েস্ট করছে না এই লেহেঙ্গাটা নিতে। এই বলে রূপল পিয়াসার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। হনহনিয়ে হেঁটে পিয়াসা অন্য শপে ঢুকে গেল। নিহারিকার চেয়েও রূপলের উপর বেশি ক্ষোভ জমেছে তার। বোনের চেয়েও বোনের ননদকে বেশি প্রাধান্য দিচ্ছে তার ভাই। দাঁত কিরমিরিয়ে পিয়াসা বলল, ওই মেয়েটা আমার ভাইকে কি জাদু করেছে জানি না, তার পেছনে পেছনে সে শপিং মল অব্দি চলে এসেছে। প্রেম এতই খেয়ে উঠেছে। এর মধ্যেই পিয়াসার মাথায় শয়তানি এক বুদ্ধি খেললো। পার্স থেকে ফোন বের করে সে মেসেঞ্জারে কাউকে মেসেজ করলো। ব্যগ্র হেসে বলল, এবার জমবে মজা, এবার নিহারিকার পেছনে তোমার ঘুরঘুর করা বের করব ভাইয়া। ফোঁস শ্বাস ফেলে নিহাল রূপলের দিকে তাকালো। উত্তেজিত গলায় বলল, তোমার বোনটাকে নিয়ে আমি কি করি বলো তো? হঠাৎ হঠাৎ রেগে যায়, মানে পরিস্থিতি বোঝার চেষ্টা করে না সে। মাঝে মাঝে আমি তাকে নিয়ে কনফিউজড হয়ে যাই, চিনতেই পারি না তাকে। কুল জিজু, বেশি কিছু না, তাকে শুধু টাইটে রাখতে হবে, বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। এমনিতেও মেয়েদের মন বোঝা মুশকিল, আর এমন খাড়তারা টাইপের মেয়ে হলে তো কিছু করার নেই। কোমরে হাত গুজল নিহারিকা। রূপলকে শাসিয়ে বলল, পাশ ফিরে নিহারিকা এবার নিহালের দিকে তাকালো। খড়খড়ে গলায় বলল, বেশ তারা দেখিয়ে নিহাল বলল, ওকে ওকে, যাচ্ছি বাবা। প্রস্থান নিল নিহাল। পিয়াসাকে এই শপে ওই শপে খুঁজতে লাগলো। রূপলের দিকে এবার তেড়ে এলো নিহারিকা। একা পেয়ে তাকে ছাড়তে শুরু করলো। খিটখিটে মেজাজে বলল, এই, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? ভ্রু উচালো রূপল। কপালে কয়েক দফা ভাঁজ ফেলে বলল, যেমন কি আক্কেল জ্ঞান? এই বোনকে এভাবে কেউ ইনসাল্ট করে? ইনসাল্ট কোথায় করলাম? আমি তো জাস্ট সত্যিটা বললাম। ভাবির জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে আমিও হয়তো এভাবেই রাগ করতাম। আমি আমার পছন্দের জিনিস অন্য কাউকে দিব কেন? আমিও আমার পছন্দের জিনিস অন্য কাউকে দিতে চাই না নিহু, বাট তুমি বুঝতে চাইছো না। কথা শেষ করে বেশ আদুরে হয়ে রূপল নিহারিকার নাক টেনে দিল। ব্যগ্র হেসে পিছনে ফিরে রূপল নম্র গলায় দোকানদারকে বলল, এই ব্রাদার, লেহেঙ্গাটা প্যাক করে রাখুন, আমরা আসছি। দোকানদার খুশি হয়ে লেহেঙ্গাটা প্যাক করতে লাগলো। সামনে হাঁটা ধরলো রূপল। রূপলের আচার আচরণে অবাক হলো নিহারিকা। তাজ্জব বনে সে রূপলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নির্বোধ গলায় বিড়বিড় করে বলল, ব্যাপারটা কি হলো? কি বোঝাতে চাইছেন তিনি? আর আমার নাকেই বা কেন টানলেন? তুমি করেও সম্বোধন করলেন। এই বলে নিহারিকা তার কৌতূহল দূর করার জন্য রূপলের পিছু পিছু ছুটল। আগ বাড়িয়ে রূপলের পাশাপাশি হাঁটতে লাগলো সে। আগ্রহী গলায় প্রশ্ন ছুড়ল, কি বললেন আপনি ওটা? আমি কি বুঝতে চাই না। মাথার চুলগুলো ঠিক করলো রূপল। গা ছাড়া ভাব নিয়ে এদিক ওদিক তাকালো। রসকসীন গলায় বলল, আপনি তো হলেন টিউবলাইট, কি বললাম বুঝবেন কিভাবে? রেগে গেল নিহারিকা। রূপলের পথ আটকে দাঁড়ালো সে। চোয়াল উঁচু করে বলল, কি বললেন আপনি? আমি টিউবলাইট?
নিহারিকার দিকে মনোযোগ নেই রূপলের। আশেপাশের দোকানগুলোতে সে শকুনের দৃষ্টিতে তাকাচ্ছে। মনে হচ্ছে যেন সূক্ষ্ম দৃষ্টিতে কাউকে খুঁজছে সে। রূপলের দৃষ্টি আকর্ষণ করতে না পেরে পূর্বের তুলনায় আরো অধিক রেগে গেল নিহারিকা। ঝাঁঝালো গলায় শুধালো, আমি এখানে। এদিক ওদিক তাকিয়ে আপনি কাকে খুঁজছেন? সোনার ডিম পাড়া হাঁসকে খুঁজছি। মানে কে সে? চিনবেন না? রূপলের দিকে এবার নিখুঁত দৃষ্টিতে তাকালো নিহারিকা। পরিপাটি দেখাচ্ছে আজ রূপলকে। চেহারায় জৌলুসতা দ্বিগুণ বেড়ে গেছে। হালকা চাপ দাড়িতে তাকে ভালোই লাগছে। চুলগুলোও তো ঠিকঠাক লাগছে। সব মিলিয়ে খুবই গোছানো। চোখ আটকে গেছে নিহারিকার। কিছুতেই যেন চোখ সরাতে পারছে না। সম্মোহিত হয়ে গেল সে। নিহারিকার মৌনতা বুঝে রূপল এবার নিহারিকার দিকে তাকালো। নিহারিকার ড্যাব ড্যাব চাহনি দেখে রূপল অবাক হলো। তড়ি মেরে নিহারিকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। বলল, এই নিহু, কোথায় হারিয়ে গেলেন? সম্বিত ফিরে পেল নিহারিকা। তড়িঘড়ি করে রূপলের থেকে দৃষ্টি ফিরিয়ে নিল। মাথা নুইয়ে সে তার হাত পায়ের দিকে তাকালো। রূপলের হাত পা কত ফর্সা, আর তার হাত পা, ছি কি জঘন্য। হীনমন্যতায় ভুগতে লাগলো নিহারিকা। বিড়বিড় করে বলল, কোথায় উনি আর কোথায় আমি? কত আকাশ পাতাল তফাৎ আমাদের। ওনার দিকে তাকানো তো পাপ। কোনো কারণে নিহারিকার মন খারাপ হয়ে গেছে তা বুঝতে পারল রূপল। অস্থির হয়ে উঠল সে। খানিক বিচলিত হয়ে নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল, আরে কি হয়েছে? হঠাৎ চুপ করে গেলেন কেন? মাথা তুলে নিহারিকার জড়তাগ্রস্ত হয়ে কিছু বলতে যাবে অমনি হঠাৎ পেছন থেকে পিয়াসার গলার আওয়াজ ভেসে এলো। খুব ভুলে সে মিষ্টি মধুর গলায় নিহারিকাকে ডেকে বলল, এই নিহারিকা, দেখো কে এসেছে। কৌতূহলী হয়ে নিহারিকা পিছু ফিরে তাকাতেই দেখল পিয়াসা এবং নিহালের পাশে একজন অপরিচিত ছেলে। সেই ছেলেটিকে চিনতে বেশি দেরি হলো না রূপলের। ফট করে তার মাথা গরম হয়ে গেল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে সে রাগে ফুঁসতে লাগলো। উজ্জ্বলের দিকে রক্তশূল দৃষ্টিতে তাকালো। এই প্রথম উজ্জ্বল নিহারিকার মুখোমুখি হলো। ছবিতে নিহারিকাকে যতটা কালো মনে হয়েছিল সরাসরি ততটাও কালো নয় নিহারিকা। মায়া যেন ঠিকরে পড়ছিল তার মুখশ্রী থেকে। নিহারিকাকে দেখে ইমপ্রেসড হয়ে গেল উজ্জ্বল। জড়তা ভুলে সে বেখিয়ালি হয়ে নিহারিকার দিকে এগিয়ে এলো। হ্যান্ডশেক করার উদ্দেশ্যে নিহারিকার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আই এম উজ্জ্বল। ভ্রু কুচকে নিহারিকা উজ্জ্বলের দিকে তাকিয়ে রইল। হ্যান্ডশেক করাটা তার বেহায়াপনা মনে হলো। প্রথমত সে চিনে না উজ্জ্বলকে, দ্বিতীয়ত তার অদ্ভুত চাহনি। সব মিলিয়ে নিহারিকা বিরক্ত উজ্জ্বলের প্রতি। শান্ত হয়ে রূপল দেখতে চাইছিল নিহারিকা ঠিক কি করতে চায়। আদেও একটা অপরিচিত ছেলের সাথে হ্যান্ডশেক করে কিনা। রূপলকে খুশি করে দিয়ে নিহারিকা জোরপূর্বক হেসে উজ্জ্বলের দিকে তাকালো। ইতস্তত গলায় বলল, সরি, অ্যাকচুয়ালি আমি অপরিচিত পুরুষদের সাথে হ্যান্ডশেক করি না। বাই দ্য ওয়ে, কে আপনি? আপনাকে তো চিনলাম না। নিহারিকার আচরণে উজ্জ্বল ইনসাল্টেড ফিল করলো। হাতটা শীঘ্রই গুটিয়ে নিল। পেছনে দাঁড়িয়ে থেকে রূপল ব্যগ্র হাসছিল। বিড়বিড় করে বলল, শান্তি নিহু, আজ তো তুমি আমার মন খুশি করে দিলে। এর আগে ভিতরটা রিরি করছিল উজ্জ্বলের, তবে তা বাইরে প্রকাশ করার মতো পরিস্থিতি নেই এখন। খুবই স্বাভাবিকভাবে পরিস্থিতি সামলে নিতে হবে তার। প্রথম দেখাতেই তিক্ততা প্রকাশ করা যাবে না। নিজের সম্মান নিজেকেই বজায় রেখে চলতে হবে। সবকিছু ভেবে চিনতে সে জোরপূর্বক হাসল। সুমিষ্ট গলায় নিহারিকাকে বলল, আপনার ভাইয়াকে জিজ্ঞেস করুন আমি কে। মেবি আপনার ভাইয়া আমার বিষয়ে আপনাকে এখনো কিছু বলেনি। জাস্ট হোয়াটই আপনি আমাকে চিনতে পারেন না। তখনই নিহারিকা উজ্জ্বল থেকে দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে নেহালের দিকে তাকালো। নেহাল মৃদু হেসে নিহারিকা ও উজ্জ্বলের দিকে এগিয়ে এলো। উজ্জ্বলের কাঁধে হাত রেখে সেও চওড়া হেসে নিহারিকাকে বলল, ইটস উজ্জ্বল নিহা, আমার অফিসের কলিগ। তবে সম্পর্ক বদলাতে হয়তো সময় লাগবে না। মা তোর জন্য উজ্জ্বলকে পছন্দ করেছেন। পিয়াসাও তখন মৃদু হেসে এগিয়ে এলো নিহারিকার দিকে। সমস্ত ক্ষোভ যেন নিমেষেই ভুলে গেল সে। মনে হলো তার ভালো ভাবি পৃথিবীতে আর দুটো নেই। নিহারিকার পাশে দাঁড়িয়ে সে হেসে হেসে নিহারিকাকে বলল, উজ্জ্বল ভাইয়া তোমার উদ্বি হতে চলেছে নিহারিকা, খুব শীঘ্রই তোমাদের বিয়ে। উপরে উপরে নিহারিকা অবাক হওয়ার মতো ভান ধরলেও ভিতরে ভিতরে সে রাগে ফুঁসতে লাগলো। নাক ফুলিয়ে বিড়বিড় করে বলল,
আমি তো প্রথম দেখাতেই চিনে গেছি ছেলেটিকে। রূপল তো আগেই আমাকে তার সম্পর্কে ইঙ্গিত দিয়েছে, তবে ছেলেটির অ্যাটিটিউড আমার পছন্দ হয়নি। মনে হচ্ছে লোকটি ভেতরে এক তো বাইরে আর এক। এই আপদ আমি ঘাট থেকে কিভাবে দূর করব, মোটেও ভালো লাগছে না তাকে আমার। নিরুপায় হয়ে নিহারিকা তখন পিছু ঘুরে রূপলের দিকে তাকালো। ভ্রু উঁচিয়ে রূপল কপালে কয়েক দফা ভাঁজ ফেলে নিহারিকার দিকে তাকালো। পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে চেষ্টা করলো নিহারিকার মনের ভাব। নিহারিকা ঠোঁট উল্টো আকার ইঙ্গিতে রূপলকে বোঝালো উজ্জ্বলকে তার সহ্য হচ্ছে না। তা বোঝা মাত্রই রূপল এগিয়ে এলো নিহারিকার দিকে। নিহারিকার থেকে দৃষ্টি ফিরিয়ে সে উজ্জ্বলের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো। ক্ষোভ চেপে রেখেও মলিন স্বরে বলল, আই থিংক আপনি আমাকে চিনতে পেরেছেন। অ্যাম আই রাইট? ইয়াহ, বেবি গতকালকেই আপনার সাথে আবার দেখা হয়েছিল। ইয়া ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওকে, বাট হু আর ইউ? এখানে কি করছেন? নিহাল পাশ থেকে উত্তর দিল। উজ্জ্বলকে উদ্দেশ্য করে বলল, রূপল আমার শালা হয় উজ্জ্বল। রূপলের দিকে পুনরায় স্থবির দৃষ্টিতে তাকালো উজ্জ্বল। জিজ্ঞাসু গলায় বলল, ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে নিহারিকা আপনার বেয়ান হয়, তাই তো? মাথা চুলকে রূপল বলল। হ্যাঁ, ওই আর কি। অমনি রূপলকে উপেক্ষা করে উজ্জ্বল বেশ গা ছাড়া ভাব নিল। নিহালের কাছে প্রস্তাব রেখে সে বেশ নম্র স্বরে বলল, উফ, ইউ ডোন্ট মাইন্ড ভাইয়া, আমি কি নিহারিকার সাথে পার্সোনালি কথা বলতে পারি? জাস্ট ফর 15 মিনিটস। নেহাল যদিও দিবনায় ভুগছিল, আদেও উজ্জ্বলের সাথে নিহারিকার এখনই পার্সোনালি কথা বলাটা ঠিক হবে কিনা, তবে পাশ থেকে পিয়াসার চোখ রাঙানোতে নেহাল রাজি হতে বাধ্য হলো। সংকোচহীন গলায় সে বলল, ইয়া শিওর, ওয়াই নট? নিহারিকা আপত্তি প্রকাশ করলো। বিব্রতকর গলায় সে নিহালকে বলল, কিন্তু ভাইয়া। নিহারিকার আপত্তিকে গ্রাহ্য করল না নিহাল। পকেটে হাত গুছিয়ে সে কঠিন ভাব নিয়ে বলল, যা কথা বলে আয়, আমরা ওয়েট করছি। উজ্জ্বলের পিছু পিছু যেতে বাধ্য হলো নিহারিকা। পিছু ফিরে সে রূপলের দিকে একবার তাকালো। তাকানো যাচ্ছে না রূপলের দিকে। ফর্সা মুখটা লাভার রূপ ধারণ করেছে। এসির নিচ থেকেও মাত্রাতিরিক্ত ঘামাচ্ছে সে। অস্থির দেখাচ্ছে তাকে। নিহারিকার আর সাহস হলো না রূপলের দিকে তাকানোর। সঙ্গে সঙ্গেই নিহারিকা দৃষ্টি ফিরিয়ে নিল। মাথা নুইয়ে সে উজ্জ্বলের পিছু পিছু হাঁটতে লাগলো। বুকে ভয় নিয়ে সে বিড়বিড় করে বলল, আমি মাঝে মাঝে আপনাকে বুঝতে পারি না রূপল। কখনো মনে হয় আপনি আমাকে পছন্দ করেন, তাই হয়তো আমার সব কিছুতে আপনি এত রিয়েক্ট করেন। আবার কখনো মনে হয় না, আপনার সাথে আমার কোনো দিক থেকেই যায় না। কোথায় আপনি আর কোথায় আমি, যদিও এই পার্থক্যটা আমি নিজেই ফিল করি। জানি না আপনি কি ফিল করেন, তবে কোনো দিক থেকে আপনার সাথে আমার ম্যাচ হয় না রূপল। আমার নিজেকে খুব ছোট মনে হয়। উজ্জ্বলের পিছু পিছু নিহারিকা শপিং মলের 4 তলার উঠে গেল। নিরিবিলি ও মনোরম একটি রেস্টুরেন্টে গিয়ে বসলো। মুখোমুখি বসে আছে দুজন। উজ্জ্বল যদিও নিহারিকার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তবে নিহারিকা মাথা নুইয়ে বসে আছে। তাই নিহারিকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো উজ্জ্বল। গলা খাকিয়ে বলল, আমি এখানে মিস নিহারিকা। নিচে তাকিয়ে আপনি কি দেখছেন? চোখ তুলে নিহারিকা এবার সংকুচিত দৃষ্টিতে উজ্জ্বলের দিকে তাকালো। নিহারিকার জড়তাগ্রস্ত চাহনি দেখে উজ্জ্বল মৃদু হাসল। বলল, ঠিকভাবে তাকান না আমার দিকে। ওয়েট, আর ইউ সাই? সঙ্গে সঙ্গেই নিহারিকা চোখ দুটো নামিয়ে নিল। কি বলবে কিছুই খুঁজে পাচ্ছিল না সে। উজ্জ্বলের সাথে কথা বলতেই তার ইচ্ছে করছে না, হাসফাস লাগছে। নিহারিকার ব্যবহারে ক্রমশ বিরক্ত হতে লাগলো উজ্জ্বল। তবুও সে নিজেকে স্থির রেখে নিচু গলায় নিহারিকাকে বলল, আচ্ছা, এখানে আমিই তো আছি, এত লজ্জা পাওয়ার কি আছে? প্লিজ আপনি আমার দিকে তাকান, নর্মালি কথা বলুন। তাছাড়া এর আগে কি আপনি কখনো কারোর সাথে মিট করেননি? অমনি নিহারিকা বিচলিত দৃষ্টি ফেলল উজ্জ্বলের দিকে। সানির কথা মনে পড়ে গেল তার। প্রায় অনেকবারই সানির সাথে মিট করেছে সে, তবে তখন তো সে সানিকে ভালোবাসতো, তাই ভালোবাসার সাথেই তার সাথে মিট করেছিল। কিন্তু উজ্জ্বলকে তো তার কোনোভাবেই পছন্দ হচ্ছে না। সে নর্মালি কথা বলবে কিভাবে? স্মিত হেসে উজ্জ্বল পুনরায় প্রশ্ন ছুড়ল, প্লিজ, সে ইন্টেলিজেন্ট নিহারিকা। এর আগে আপনার কারোর সাথে রিলেশন ছিল না?
নিহারিকা পূর্বের তুলনায় আরো বেশি ঘাবড়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছিল না সে। নিহারিকার হাবভাব বুঝে উজ্জ্বল নিজেই আবার প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, অতীতে যা হয়েছে হয়েছে, তবে বর্তমানে যেটা আমিই থাকি শুধু। অ্যাকচুয়ালি আমার পরিবারে আপনাকে এতটাই পছন্দ করে বসেছে যে তারা চাইছে আপনার সাথে আমার বিয়েটা যেন হোক। সেজন্য আমিও চাই আমার বিয়েটা আপনার সাথে হোক, যদিও আমি জানি না আপনার মনে কি চলছে। শুকনো ঢোক গিলল নিহারিকা। আগ্রহ থেকে প্রশ্ন ছুড়ল,